তো উদ্ভিদ শারীরতত্ত্বের মধ্যে আমরা টোটাল ৩ প্রকারের ফিজিওলজি নিয়ে তাদের আলোচনা করি প্লান্ট ফিজিওলজিতে। প্রথমেই আমরা আলোচনা করেছি তোমার প্রস্বেদন। এর আগে আমরা আলোচনা করেছি তোমার মেইনলি খনিজ লবণ পরিশোষণ, পানি শোষণ, এই টপিকটা। এরপর আমরা প্রস্বেদন নিয়ে আলোচনা করেছি, এরপরে সালোকসংশ্লেষণ নিয়ে বিস্তারিত পড়লাম। সর্বশেষ টপিক 9.4 শ্বসন বা রেসপিরেশন। টোটাল প্রধান ফিজিওলজিক্যাল প্রসেস হচ্ছে 3টা: ফটোসিনথেসিস, এরপর হচ্ছে তোমার এদিকে প্রস্বেদন ট্রান্সপিরেশন, এরপর হচ্ছে ফটোসিনথেসিস, এরপর রেসপিরেশন বা শ্বসন, ঠিক আছে। আর ওদিকে আয়ন পরিশোষণটা আছেই। তো শ্বসন এটা কি? শুরুতেই তুমি কি খুদ থেকে শুরু করছিলা? একটা উদ্ভিদ মাটি থেকে পানি সংগ্রহ করলো, পানির সাথে বিভিন্ন আয়ন সংগ্রহ করলো, ক্যাটায়ন, অ্যানায়ন ইত্যাদি। এই ক্যাটায়ন অ্যানায়ন তার বিভিন্ন ফিজিওলজিক্যাল প্রসেসে ব্যবহার করার জন্য সে সংরক্ষণ করলো এগুলা, এবং অতিরিক্ত পানিটা বের করে দিল প্রস্বেদনের মাধ্যমে। এরপরে তোমার সালোকসংশ্লেষণ সম্পন্ন করলো। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অনেকগুলো চক্র আমরা দেখলাম: আলোক নিরপেক্ষ, আলোক নির্ভর অধ্যায়। আলোক নিরপেক্ষ অধ্যায়ে এটিপি এনএডিপিএস তৈরি করলো। দেন এটিপি এনএডিপিএসটাকে ইউজ করে সে তোমার আলোক নিরপেক্ষ অধ্যায়ে গ্লুকোজ তৈরি করলো। আলটিমেটলি এই গ্লুকোজ তৈরি করার অনেকগুলো ধাপ দেখলাম: C3, C4, CAM, ক্রাসুলেশন অ্যাসিড মেটাবলিজম। আলটিমেটলি গ্লুকোজটা তৈরি হলো। এই গ্লুকোজের ফাংশন কি? গ্লুকোজের কাজ কি? গ্লুকোজ কি আদৌ উদ্ভিদে সরাসরি কাজে ব্যবহার করতে পারবে কিনা উদ্ভিদ? এগুলাই হচ্ছে এখন প্রশ্ন। এই যে গ্লুকোজ অবধি আসলা, এই গ্লুকোজটা আলটিমেটলি কী করবে? এখন উদ্ভিদ সরাসরি এই গ্লুকোজটা ইউজ করতে পারবে না, আমাদের মতোই অনেকটা। তো উদ্ভিদ কি করবে? আমাদের এই গ্লুকোজটাকে, সে উদ্ভিদ তার এই গ্লুকোজটাকে ভাঙবে। ভাঙার মাধ্যমে সে কী তৈরি করবে? এটিপি বা বায়োলজিক্যাল কয়েন, যেটাকে আমরা বলি, এটিপি তৈরি করবে। এই এটিপি দিয়ে আলটিমেটলি উদ্ভিদের প্রত্যেকটা কোষ বেঁচে থাকবে। উদ্ভিদ তার স্বাভাবিক জৈব কার্যকলাপ সে চালিয়ে যেতে পারবে। যে কাজগুলো তার দরকার এগুলো সে আলটিমেটলি রান করে যেতে পারবে। উদ্ভিদটা বেঁচে থাকবে আলটিমেটলি। এখন তুমি গ্লুকোজ অবধি আসছো, গ্লুকোজ থেকে এখন কোথায় যেতে হবে? এটিপি। গ্লুকোজ থেকে এটিপি অবধি পৌঁছানোর জন্য যে ধাপ, সেটা হচ্ছে শ্বসন বা রেসপিরেশন। আমরা এখন মূলত গ্লুকোজ থেকে এটিপি অবধি পৌঁছাবো। এটা হচ্ছে যে মেন বেসিক। এখন আমরা এই যে উদ্ভিদের যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষ হচ্ছে জটিল জৈব যৌগ, আমরা যেটা গ্লুকোজ, জটিল জৈব যৌগটা জারিত হয়ে এই গ্লুকোজটা জারিত হবে। জৈব যৌগ সঞ্চিত শক্তি স্থিতিশক্তি রূপান্তরিত হয়, মানে মূলত এই গ্লুকোজের মধ্যে যে স্থিতিশক্তিটা আছে এটা রূপান্তরিত হয়ে গতিশক্তি বা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত, তাকে আমরা শ্বসন বলি। তো এখানে আমাদের আলটিমেটলি কি লাগতেছে? আমাদের গ্লুকোজ ব্যবহৃত হচ্ছে, অক্সিজেনের প্রয়োজন, পানির প্রয়োজন, এবং আমাদের কিছু এডিপি দরকার, অ্যাডিনোসাইন ডাইফসফেট, এবং ইনঅর্গানিক ফসফেট প্রয়োজন। বিভিন্ন এনজাইম কাজ করবে, কোএনজাইমের ফাংশন কাজ করবে এখানে, ইত্যাদি বিক্রিয়া করার মাধ্যমে আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করবে, বাড়ানো পানি তৈরি করবে, 38 অণু বা 36 অণু এটিপি তৈরি করবে। এই এটিপি হচ্ছে আলটিমেটলি আমাদের ফাইনাল প্রোডাক্ট। এই এটিপিটাকে ইউজ করেই ইউজ করেই আলটিমেটলি আমরা উদ্ভিদের বিভিন্ন জৈবরাশি যে তার ফিজিওলজিক্যাল সিস্টেম এগুলো রান হবে। এখন আমাদের এই কাজটাই হচ্ছে মূলত শ্বসনের মাধ্যমে হবে। গ্লুকোজ থেকে কীভাবে এটিপিতে যাবে এটা নিয়ে বিভিন্ন প্রসেস আমরা আলোচনা করব। তো এখন এই উদ্ভিদ তার এই কাজটা করার জন্য কোন কোন অঙ্গ সে ইউজ করে? শ্বসন অঙ্গ বা রেসপিরেটরি অর্গান। উদ্ভিদের প্রতিটি জীবন্ত কোষেই দিনরাত্রি 24 ঘন্টা শ্বসন কার্য চলতে থাকে, এবং এটার জন্য বলা হয়, আমরা জানি শ্বসনতন্ত্র চলার জন্য এটা মনে করি একটা বড় বট গাছ। এখন বলা হয় বড় বট গাছের নিচে রাতে ঘুমালে শ্বাসকষ্ট হয়। কেন শ্বাসকষ্ট? এটা খ নাম্বার কোয়েশ্চেন আসে, কেন শ্বাসকষ্ট হয়? আমরা জানি সালোকসংশ্লেষণের একটা অধ্যায় হলো আলোক নির্ভর অধ্যায়। তার মানে সালোকসংশ্লেষণ হওয়ার জন্য আমাদের আলো লাগবে। দিনের বেলা আলো থাকে, তার মানে রাতের বেলা সালোকসংশ্লেষণ বন্ধ থাকে, এক্সেপ্ট কয়েকটা উদ্ভিদ আছে, এগুলো বাদে। তো রাতের বেলা সালোকসংশ্লেষণ বন্ধ থাকবে আলটিমেটলি। তো এখন রাতের বেলা সালোকসংশ্লেষণ না হলে আমাদের রাতের বেলা কার্বন ডাইঅক্সাইড কি কনজিউম হবে?
কোত্থেকে কার্বন ডাইঅক্সাইড কনজিউম হওয়া দরকার সেটা বুঝিয়ে আলোচনা করছি। এখন মূলত এখানে দেখো শ্বসন প্রক্রিয়ার জন্য কিন্তু এরকম কোনো শর্ত নাই যে রাতের বেলা হতে হবে। শ্বসন প্রক্রিয়া কিন্তু কী তৈরি হচ্ছে, তোমার কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। কী তৈরি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে এবং অক্সিজেনের রিকোয়ারমেন্ট হচ্ছে, অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। বিষয়টা খেয়াল করো, শ্বসন প্রক্রিয়ার জন্য অক্সিজেনের দরকার, কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়া। এখন দিনের বেলায় তো সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ ইতিমধ্যে অক্সিজেনটা তৈরি করতেছে, কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করতেছে। তার মানে ওই শ্বসনের জন্য যে অক্সিজেনটুকু দরকার সেটা এখানে ইউজ করে ফেলে, এবং যে কার্বন ডাইঅক্সাইডটুকু দরকার সেটা শ্বসনের জন্য যে কার্বন ডাইঅক্সাইডটুকু তৈরি হয় সেটা এখানে আবার কনজিউম হয়ে যায়। বাট রাতের বেলায় ঘটনা ঘটে উল্টা। রাতের বেলাতে সালোকসংশ্লেষণ বন্ধ থাকে, ফলে উদ্ভিদ শ্বসনের জন্য প্রয়োজনীয় আশেপাশের অক্সিজেন সবটুকু গ্রহণ করে ফেলে, আবার উল্টা কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে ছেড়ে দিচ্ছে। ফলে বায়ুমণ্ডলে অক্সিজেনেশনের অভাব হবে, ওখানে কেউ একজন থাকলে তার শ্বাসকষ্ট শুরু হবে, কারণ বায়ুতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন থাকবে না। এই জন্য আমরা বলি রাতের বেলায় যখন বট গাছের নিচে ঘুমাবে তখন শ্বাসকষ্ট হয়। তো এই যে দিন রাত্রি, এটার বলার কারণ হলো যে দিন রাত্রি 24 ঘন্টা শ্বসন চলে, একটাই পার্থক্য। সালোকসংশ্লেষণ হয় তোমার শুধু দিনের আলোতে বা দিনের বেলা যখন পত্ররন্ধ্র খোলা থাকে, আর শ্বসন হয় তোমার দিন রাত্রি 24 ঘন্টা বা 24/7। তো কোষীয় সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া শ্বসন প্রক্রিয়ার প্রধান অঙ্গ কোথায় হবে? অঙ্গ বা অর্গান কোথায় হবে? মূলত সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়াতে। কোন কোন ধাপ সাইটোপ্লাজমে হয়, কোন কোন ধাপ মাইটোকন্ড্রিয়াতে হয়, এগুলো আমরা বিস্তারিত পড়ছি। শ্বসনিক বস্তু, এক্ষেত্রে আমাদের কী কী শ্বসনিক বস্তু হিসেবে কাজ করবে? যে সকল জৈব যৌগসমূহ মানে শ্বসন প্রক্রিয়ায় যে যৌগিক বস্তুসমূহ জারিত হয়ে সরল বস্তুতে পরিণত হয় তাকে আমরা শ্বসনিক বস্তু বলি। কী কী আছে? যেমন কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন, চর্বি ইত্যাদি আমাদের শ্বসনিক বস্তু হিসেবে কাজ করতে পারে। কাজেই এক্ষেত্রে আমাদের তারপর এগুলো কিসের মাধ্যমে মূলত আমাদের স্থির শক্তি গতিশক্তিতে পরিণত হবে? সূর্যালোক শক্তিকে ইউজ করে। তো আলটিমেটলি সকল শক্তির উৎস, এই জন্য আমরা সূর্য বলে থাকি। তো কোষের শক্তির উৎস কি? আলটিমেটলি এটিপি। তো আমাদের এটিপি প্রয়োজন, এটিপি তাকে দিতে হবে। তো এটিপি কখনো এক কোষ থেকে অন্য কোষে স্থানান্তরিত হতে পারে না, অথচ সকল কোষে নিরবিচ্ছিন্ন এটিপি সরবরাহ প্রয়োজন। এর কারণে প্রতিটি সজীব কোষেরই শ্বসনের প্রয়োজন হয়, মানে প্রত্যেকটা সেল এর জন্য শ্বসন প্রয়োজন হবে। আর প্রত্যেকটা সেলের মধ্যে ওখানে যে মাইটোকন্ড্রিয়াটা আছে, ওখানে যে সাইটোপ্লাজমটা আছে, ওইখানেই শ্বসন প্রক্রিয়া হবে এবং ওইখানেই এটিপি সাপ্লাই হবে। এটিপিটা এই কোষে তৈরি হবে, এই কোষে যাবে, এই কোষে গিয়ে কাজ করবে, বিষয়টা এমন হতে পারে না। ওকে, তো প্রত্যেকটা কোষে আলটিমেটলি শ্বসন হবে, বিষয়টা হচ্ছে এমন। এই জন্য এই শ্বসন প্রকারের নামকে আমরা কোষীয় শ্বসন বলে থাকি, মানে সেলুলার রেসপিরেশন। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সেলুলার রেসপিরেশন, একটা হচ্ছে অ্যামনার রেসপিরেশন। মানে বিষয়টা আমি যদি তোমার মাধ্যমে বুঝাই, মনে করো আমাদের সেম দুই প্রকার রেসপিরেশন। একটা হচ্ছে সেলুলার, একটা হচ্ছে যে জাস্ট মেকানিক্যাল। মানে তুমি যে এখন নিঃশ্বাস নিচ্ছ, নিঃশ্বাস ফেলতেছ, এই যে বাতাস নিচ্ছ, বাতাস ফেলতেছ, এটা হচ্ছে মেকানিক্যাল। হ্যাঁ, তুমি এটাও শ্বাস প্রশ্বাস, এটা একটা শ্বসন। বাট তোমার প্রত্যেকটা সেলে সেম, তুমি যে খাবারটা খাচ্ছ গ্লুকোজ, ওই গ্লুকোজটা বিভিন্ন বাহিকার মাধ্যমে যাচ্ছে, ডিঅক্সিজেনেটেড তোমার অক্সিজেনের সাথে, হিমোগ্লোবিনের সাথে আলটিমেটলি এটিপি তৈরি করছে। এই সবগুলো প্রসেস হবে তোমার সেলুলার রেসপিরেশনের মধ্যে চলে যাবে। ঠিক আছে, এগুলো তো কমপ্লেক্স না, জাস্ট এমনি বুঝো। সেলুলার রেসপিরেশন মানে হলো প্রত্যেকটা সেলে যে রেসপিরেশন হবে। তো তিনটি কারণে কোষের শক্তির প্রয়োজন। একটা হচ্ছে বড় জৈব অণু, যেমন ডিএনএ, আরএনএ ইত্যাদি সংশ্লেষণ করা। তাহলে এগুলো তো ডিএনএ, আরএনএ, প্রোটিন ইত্যাদি সংশ্লেষণ করার জন্য আমাদের তৈরি করতে হবে এটিপিটা। তো সক্রিয় ট্রান্সপোর্ট প্রক্রিয়ায় জৈব অণু বা আয়ন মেমব্রেনের মধ্যে দিয়ে আদান প্রদান। তো আমরা জানি সক্রিয় ট্রান্সপোর্ট বা আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসে দেখছি কি রিকোয়ারমেন্ট অফ এটিপি, নিড এটিপি। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস একটা শর্তই হচ্ছে যে এটিপি প্রয়োজন হবে, দেখলাম না? তো কোষের অভ্যন্তরে বস্তুসমূহকে এদিক ওদিক পরিচালনা করা ইত্যাদি। তো আমরা কোষের শ্বসনটা দুই প্রকারে ভাগ করতে পারি। ইন বেসিক নিড অফ অক্সিজেন, অক্সিজেনের নিড মানে প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে আমরা দুই প্রকারে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে সবাত শ্বসন বা অ্যারোবিক রেসপিরেশন, হচ্ছে অবাত শ্বসন বা অ্যানারোবিক রেসপিরেশন। হোয়াট ইজ মিন বাই এ মিনস নো, ঠিক আছে? অ্যারোবিক এটা কি? অ্যারোবিক মানে হলো সবাত, মানে অক্সিজেনের প্রয়োজন হবে। অ্যানঅ্যারোবিক, অ্যান মানে হলো নাবোধকর্ত নিয়ে আসছে, তাহলে অ্যানারোবিক মানে অবাত, মানে অক্সিজেনের প্রয়োজন হবে না। ওকে, তাহলে অ্যারোবিক এবং অ্যানারোবিক, তাহলে সবাত শ্বসন এবং অবাত শ্বসন। তো সবাত শ্বসন নিয়ে আমরা মূলত আলোচনা করব। অবাত শ্বসন খুবই ছোট্ট, এটা মোটামুটি গ্লাইকোলাইসিস পরে আমরা শেষ করে দিব। আমাদের মেইন আলোচনার টপিক হবে সবাত শ্বসনটা, যেখানে অক্সিজেনের প্রয়োজন হবে। তো যে শ্বসন প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসন কার্য শ্বসনিক বস্তু সম্পন্ন জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড পানি বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন হয়, তাকে আমরা সবাত শ্বসন বলা হয়। অক্সিজেনের উপস্থিতি অর্থাৎ বায়ুর উপস্থিতির প্রয়োজন হয় বলে এই প্রকার শ্বসনের নাম বাংলা ভাষায় ব্যবহার করা হয়েছে, তাই সবাত শ্বসন বলা হয়। তো বায়ুর উপস্থিতির প্রয়োজন, এই জন্য সবাত মানে বাতাস, বাতাস। তো
অধিকাংশ জীব যেমন ইত্যাদিতে সবাত শোষণ হয়, যে যে তোমার ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, তারপর ছত্রাক, সকল প্রতিষ্ঠা উদ্ভিদ ও প্রাণীর মধ্যে আমরা সবাত শোষণ দেখি। বিক্রিয়াটা দেওয়া আছে গ্লুকোজ পানির সাথে অক্সিজেন পানি এবং এডিপি এগুলো যুক্ত হয়ে তো কার্বন ডাইঅক্সাইড এতপূর্ণ পানি 36 এটিপি তৈরি হয়। আমাদের গাজী আসমান স্যারের বইয়ে 38 দেওয়া আছে, আবুল হাসান স্যারের বইয়ে 36 দিয়ে ম্যাথ করা আছে এখানে। তাহলে শুরুতে আমরা গ্লাইকোলাইসিস সম্পর্কে জানবো। গ্লাইকোলাইসিস ধাপটা মনে রাখতেই হবে, মাস্ট, এটা সিকোয়েন্স অনুযায়ী সব পড়তে হবে। এখন আমি তোমাকে এটা একটু দেখাই আমার শীট দেখে। গ্লাইকোলাইসিস পড়ার আগে আমি ওই টপিকটা আরেকটু রিভিশন করি, তাহলে তোমার জন্য সুবিধা হবে। এটা হচ্ছে যে আমাদের সিটি চক্রটা, সিটি চক্র শুরুটা খেয়াল করো। সিটি চক্র শুরু হয়েছে কোথেকে? আমাদের ফার্স্ট এখানে কার্বন ডাইঅক্সাইড ছিল, কার্বন ডাইঅক্সাইডটা R15BP এর সাথে বাইন্ড করছে, R15BP কনভার্ট টু দ্য কিটো অ্যাসিড, কিটো অ্যাসিডটা আবার 3PG, আর 3PG থেকে 13BPG, 13BP থেকে G3P, D3P, G3P, D3P একসাথে হয় F16BP, F16BP থেকে F6, F6 থেকে G6P, G6 থেকে G1P, G1P থেকে গ্লুকোজ, এই F6 এবং G3P একসাথে E4P, E4P থেকে S5, S5 থেকে R5P, R5P থেকে R15BP, এভাবে করে আমরা পড়ে আসছি। আমি জানি না তুমি প্র্যাকটিস করছো কিনা, প্র্যাকটিস করলে খুবই ভালো, আজকে খুব ভালো মতো করে বুঝে যাওয়ার কথা। তো এখন আমরা মূলত এটা পড়ব, গ্লাইকোলাইসিসটা শেষ করব। এখন এই গ্লাইকোলাইসিস হয়ার টু হয়ার, কোত্থেকে কিসে যাবে বিক্রিয়াটা বুঝতে হবে। আমাদের আলটিমেটলি টার্গেট সাইট কোথায়, হোয়াট ইজ আওয়ার ডেস্টিনেশন, আমাদের গন্তব্যস্থল কোথায়? আমাদের গন্তব্যস্থল হচ্ছে আমরা গ্লুকোজ থেকে যাত্রা শুরু করব, গ্লুকোজ থেকে যাত্রা শুরু করে এটিপিতে গিয়ে পৌঁছাবো আলটিমেটলি। ওকে, এটা হচ্ছে আমাদের মূল ডেস্টিনেশন। এখন এখানে আবার অনেকগুলো ধাপ আছে। আমরা গ্লুকোজ থেকে একবার কোথায় যাব? আমরা গ্লুকোজ থেকে আগে পাইরুভিক অ্যাসিড অবধি যাব, দেন পাইরুভিক অ্যাসিড থেকে আমরা ধাপে 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 গ্লুকোজে এটিপি অবধি যাব। এই যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড অবধি যাওয়ার জন্য যে ধাপ, সেটাকে আমরা বলবো গ্লাইকোলাইসিস। এটাকে কি বলবো? গ্লাইকোলাইসিস। তাহলে নামটা একটু তুমি জাস্ট বুঝো। হোয়াট ইজ দ্য মিন বাই গ্লাইকো? গ্লাইকো মানে হলো গ্লুকোজ। হোয়াট ইজ দ্য মিন বাই লাইসিস? লাইসিস মানে হলো ভাঙা। লাইসিস মানে কি? লাইসিস মানে হলো ভাঙা। হোয়াট ইজ দ্য মিন বাই গ্লাইকো? গ্লাইকো মানে হলো গ্লুকোজ। তাহলে লাইসিস মানে কি? ভাঙা। গ্লাইকোলাইসিস মানে হলো গ্লুকোজ ভাঙা। দ্যাট মিনস গ্লুকোজ উইল বি ব্রেক ডাউন ইনটু দ্য পাইরুভিক অ্যাসিড, দিস প্রসেস নোন অ্যাজ গ্লাইকোলাইসিস। তাহলে যখন গ্লুকোজটা ভাঙবে এবং পাইরুভিক অ্যাসিড তৈরি করবে, এটাই হচ্ছে যে মূলত গ্লাইকোলাইসিস, নামের মধ্যে মিল পাওয়া যাচ্ছে। এখন তুমি আগে যে প্রসেসটা পড়ছো এটাকে উল্টা দিকে যাত্রা শুরু করো। আমরা যে আগে যে তোমার এখানে পড়লাম এটা রিলেট করো তুমি জাস্ট এখানে। আমরা আগে যেটা পড়লাম এখানে উল্টা দিকে যাব। হ্যাঁ, আমরা উল্টা দিকে যাব, আমরা গ্লুকোজ থেকে উল্টা দিকে যাত্রা শুরু করবো। এখন আগে যেটা পড়ছি এটার আমরা এখানে কোথায় আসছি? এই যে গ্লুকোজ অবধি আসছি না? এখন তোমাকে কি বলছে, আবার তোমাকে গ্লুকোজ থেকে তোমার এখানে পাইরুভিক অ্যাসিড যাওয়া লাগবে। যাই হোক, আমরা এখানে দেখতেছি এখন তোমাকে উল্টা দিকে যাত্রা শুরু করতে হবে। এই যে গ্লু থেকে G1P-তে যাবা, বা G1P-তে ইতিমধ্যে আছে, G1P থেকে G6P যাও, G6P থেকে F6P, F6 থেকে F16BP-তে যাবা, F16BP থেকে G3P, D3P-তে যাবা। উল্টা দিকে উঠতেছো আলটিমেটলি। তুমি এটা খুব ভালো মতো করে প্র্যাকটিস করে থাকলে এটা এক লাইনেই পড়তে পারবা যে G1P থেকে G6P, G6 থেকে F6, F6 থেকে F16BP, F6 থেকে G3P, D3P, এরপরেতে যাচ্ছি আমরা। এরপর আলটিমেটলি আমরা এখানে F16BP, 3PG, দেন আমরা যাচ্ছি। ওকে, তাহলে এতটুকু অবধি আমরা উল্টা যাব। এখন কোথায় যাব? উল্টা। উল্টা আমরা জাস্ট রান করব এখানে। তাহলে খেয়াল করো, ফার্স্ট আমরা জি, এই যে জি থেকে G6P বা G1P, এটা G1P G একই কথা। তাহলে জি থেকে G6P, G6 থেকে F6C, F6 থেকে F16BP, F16BP কোথেকে পেয়েছেন? G3P, D3P, G3P থেকে 13BPGA, 13BPG থেকে 3PGA, 3PGA থেকে এতটুকু শেষ। এতটুকু হচ্ছে একদম কমন, এতটুকু অবধি একদম 100% সেম। এই যে এতটুকু অবধি ম্যাক্সিমাম লাইন তুমি কভার করে ফেলছো, এতটুকু অবধি 100% সেম, 100% একই, সব কিছু একই, বিক্রিয়ার ধাপ আর কি। এনজাইমের মধ্যে আমরা কিছু পার্থক্য পাবো, এগুলো আসতেছে। এতটুকু অবধি 100% সেম। এরপরে 3PGA থেকে 3টা লাইন এক্সট্রা মনে রাখতে হবে। 3PGA থেকে সিম্পল 2PGA, তারপর পাপ্পার পা, শেষ। 2টা শব্দ জাস্ট, 2PGA, তারপর ফসফেট পাইরুভিক অ্যাসিড, তারপর পাইরুভিক অ্যাসিড পেয়ে গেছো। আলটিমেটলি তুমি গ্লুকোজ থেকে কিসে আসছো? গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিডে চলে আসছো। ঠিক আছে, তার মানে ওই ধাপটা তুমি যত ভালো মতো করে পড়বা, এটা তত ভালো মতো করে বুঝবা। এবং এই ধাপটা আমাদের হিউম্যান বডিতেও একই। আমরা এখানে মেডিকেল এসে বায়োকেমিস্ট্রিতে সেম ধাপটাই পড়ছি। হ্যাঁ, এখানে এটা মোটামুটি খুব সুন্দর মতো পড়ে ফেলতে পারছি, যেহেতু ওটা আগে পড়া ছিল ভালো মতো। ঠিক আছে, একটা প্রশ্ন। তো সেম। হ্যাঁ, বলো। একটু প্রশ্ন। হুম, Just প্রশ্নটা পড়বো নাকি? বলো 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 বাবা। যখন রাইবোলোজ 1,5 বিসফসফেটটা অ্যাক্টিন বিসফসফেট ফসফোগ্লিসারিক অ্যাসিডে আসছে, হুম, কি বলতেছে এগুলা? ক্যালভিন চক্রে, হ্যাঁ, ক্যালভিন যে চক্রে কি? চক্র এখানে, এটার উল্টা বলছেন না গ্লাইকোলাইসিসটা? হ্যাঁ হ্যাঁ, এই যে উল্টা,
এই যে এইগুলো বাদ দিবা, এই সাইড চেনগুলো বাদ, এইখান থেকে উল্টা যাবা, G1P, G1 থেকে G6P, G3 থেকে F6P, F6 থেকে F16BP, তারপর G3P, D3P, এটা 13। কোন দিক দিয়ে যাবে? এটা দুই দিক আসছে না, একটা হচ্ছে আসছে আর একটা হচ্ছে গেছে। হ্যাঁ, এটা মানে প্রথম কোন দিক থেকে আসবে? তুমি এদিক থেকে গ্লাইকোলাইসিসে। এখান থেকে যাত্রা শুরু করবো উল্টা, G1P, G6P, F6P, এটা তো F16BP, বুঝছি। এরপরে G3P, D3P, 13BPGA, 3PGA, 3PGA থেকে ওইখানে গিয়ে লাস্ট এখানে দুইটা অংশ যুক্ত করতে হবে, 2PGA, PPA, জাইলোলোস রাইবোলোস ইয়ে এগুলোতে যাব না। না, এগুলোতে কেন যাবা, এগুলোতে যাওয়া লাগবে না, এদিকে আর যাওয়াই লাগবে না, 3PGA তে গিয়ে স্টপ। এই যে আমি যতটুকু মার্ক করতেছি আমি সোজা ততটুকু। সোজা দিক থেকে আসছি, ওই দিক থেকে উল্টা দিকে আবার সোজাই যাব। হ্যাঁ হ্যাঁ, একদম সোজা লাইন বারবার উঠে যাবা, শেষ। এই সোজা সোজা লাইন অব্দি উঠবা এখানে, একদম ওটা এটা, G1P, G6P, F6P, F16BP, G3P, D3P, 13BPGA, 3PGA, তারপর 2PGA, পার পা, ফসফরাস পারবিক অ্যাসিড, পারবিক অ্যাসিড, শেষ। বুঝছো? এখান থেকেই এটা লিখে রাখতে পারো, বরং তুমি একটু সাইড চেন করে উপরে সুন্দর মতো একটু লিখে রাখতে পারো, আলাদা একটু লেখো, আমি যেটা বলছি এরকম করে আঁকো, তাহলে আরো ভালো বুঝবা। উল্টা উঠবা, জাস্ট উল্টা, আর কিছু না। মানে এখন তো আমরা নিচে সোজাই নামতেছি, যাব, নিচে নামে দেখাচ্ছি আর কি। এদিকে বাঁকা উঠবে হ্যাঁ, না। আপনি তো শেষ করুন। জি থেকে G6P, F6P, G1 F16BP, G3P, D3P, G3P থেকে এরপরে তোমার 13BPGA, এরপরে 3PGA, তারপর 2PGA, পা, শেষ। মানে এতটুকু সেম আসতেছে, 3PGA অবধি সেম, তারপর এতটুকু। মানে আমি জাস্ট ওইটার সাথে এটা রিলেট করে দিছি তোমাকে, হ্যাঁ, একবার যে হুবহু তোমার সব কিছু ইয়ে করতে হবে তা না, এখানে যেমনটা আছে এখানে, তবে 99%ই মিল। ওকে, আর এনজাইমগুলো মনে রাখতে হবে, দেয়ার আর 9 রিয়াকশন অ্যান্ড 10 এনজাইম। এখানে টোটাল 9টা বিক্রিয়া, 10টা এনজাইম, এটা খুব ভালো মতো করে মনে রাখতে হয়। স্পেসিফিকলি এনজাইমগুলোর নামই জানতে চাই অনেক সময়। তাহলে এখানে বলে যে আমাদের গ্লাইকোলাইসিসে যে এনজাইমগুলো ইউজ হয়, শুধুমাত্র এনজাইমগুলোর নাম বলো, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দেখো আমরা যে টেকনিকটা শিখেছিলাম, যেখানেই ফসফেট যুক্ত হবে বা ফসফেট বেরোবে, ওখানেই এটিপি বা এডিপি কনভার্সনটা হবে। G1 থেকে G6P, একটা ফসফেট কোত্থেকে আসলো, এটিপি দিয়ে দিল, এটিপি কনভার্ট টু দ্য এডিপি, একটা ফসফেট বেরিয়ে যাচ্ছে, ট্রাইফসফেট, ট্রাই মানে তিনটা ফসফেট থেকে দুইটা ফসফেট হচ্ছে, তিনটা থেকে দুইটাতে ফর্ম হচ্ছে, একটা ফসফেট বেরিয়ে গেল, একটা ফসফেট এখানে যুক্ত হলো। যেখানেই এটিপি কনভার্ট টু দ্য এটিপি, সেখানেই বলতেছি কাইনেস, সেখানে কি বলছি, কাইনেস। সুতরাং এটা যেহেতু গ্লুকোজ থেকে কনভার্ট হচ্ছে, তাই গ্লুকোকাইনেস। টেকনিক্যালি মনে রাখতে হবে, এগুলো মুখস্থ করে কোলাইতে কখনোই পারবে না এতগুলো নাম। দেখো, যেখানেই ফসফেট যুক্ত হবে সেখানেই তুমি কাচ্ছে দিয়ে মনে রাখবা, কাচ্ছে, কি কাচ্ছে, ফসফেট কাচ্ছে, কাইনেস কাচ্ছে, কাইনেস, এটিপি কনভার্ট টু দ্য এটিপি। এবং এখানে গ্লুকোকাইনেস, যেহেতু গ্লুকোজ থেকে কনভার্ট হচ্ছে, তাই গ্লুকোকাইনেস। এই G6P, F6P পরস্পরের আইসোমার, হ্যাঁ, আমরা জৈব যুগে পড়বো। এটা এখানে কোন এনজাইম কাজ করবে, তাহলে আইসোমারেস এনজাইম কাজ করবে, কারণ এরা পরস্পরের আইসোমার। এটা একটু মনে রাখতে পারো, এরা পরস্পরের কি, এরা পরস্পরের আইসোমার। এই জন্য এটা আমরা এদেরকে কি বলি, আইসোমারেস এনজাইম কাজ করতেছে। আবার এখানে কি F6P থেকে F16BP, এখানে ফসফেট একটা, বাট এখানে F16 মানে একটা 1 নাম্বার কার্বন 6 নাম্বার কার্বন, 2টা কার্বনে 2টা করে ফসফেট যুক্ত হয়েছে। তার মানে এখানে আমাদের আরও একটা ফসফেট যুক্ত হবে, কোত্থেকে আসবে, আবার এটিপি কনভার্ট টু দ্য এডিপি, একটা ফসফেট এখানে আসবে। তাহলে এখানে আবার কাইনেস, এই যে কাইনেস আছে, তবে এখানে ফসফোফ্রুক্টোকাইনেস, ফসফোফ্রুক্টোকাইনেস, ওকে, ফসফোফ্রুক্টোকাইনেস, একটু নাম ভালো মতো করে মনে রাখতে হবে। এরপরে কি বললাম, এখানে অ্যাড হচ্ছিল না, ওই মনে আছে, এখানে অ্যাড হচ্ছিল, অ্যাড হওয়ার জন্য অ্যালডুলেস, অ্যাড হওয়ার জন্য কি, অ্যালডুলেস। আবার এরা পরস্পর আইসোমার, এই জন্য এদেরকে আমরা বলবো আইসোমারেস, ডাইহাইড্রোক্সিঅ্যাসিলিন 3 ফসফেট, জিটিপি গ্লিসারলডিহাইড 3 ফসফেট, ঠিক আছে? এরপরে G3P কনভার্ট টু দ্য 13BPGA, হ্যাঁ, এগুলো একটু আলাদাভাবে মনে রাখতে হবে, এগুলো অনেক ক্ষেত্রে তুমি হিন্টস পাবা না। NADP ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে NADPH তৈরি করবে, ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজেনেজ এনজাইম কাজ করবে এই জায়গাটাতে। ফসফোগ্লিসারালডিহাইড, যে 3-ফসফোগ্লিসারালডিহাইড না, এখানে মূলত ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজেনেজ এই এনজাইমটা কাজ করে, মানে নামের মধ্যে বসে কিছু কিছু মিল পাচ্ছ। গ্লিসারালডিহাইড 3 ফসফেট থেকে ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজেনেজ এনজাইম। এরপরে এখানে 13BPGA আবার কিছু পরিণত হচ্ছে 3PGA, তাহলে একটা ফসফেট, 2টা ফসফেট ছিল, 2টা ফসফেট থেকে একটা ফসফেটে হয়ে গেছে,
তার মানে এডিপি কনভার্ট টু দ্য এটিপি, এখন এডিপিতে এটিতে কনভার্ট হবে, দুইটা থেকে তিনটা হবে, ওই একটা এখানে মূলত যুক্ত হয়েছে ফসফেটটা, ঠিক আছে। তাহলে এখানে ত্রিপিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড না, তাহলে এখানে এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস, কাইনেস শব্দটা আছে যেহেতু এটিপি এডিপিতে কনভার্ট হচ্ছে, মানে এটা একদম খুবই সুন্দর একটা মিলে যাওয়ার মতো। কাইনেস থাকা মানে এটিপি এখানে কাজ করবে, এটিপি বাড়বে কমবে। তাহলে গ্লিসারিক অ্যাসিড কেন, কারণ ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হচ্ছে তাই। তাহলে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস, ওকে। এরপরে 3PGA 2PGA, তাহলে এখানে আমরা মিউটাস, ওই যে ওখানে কিন্তু মিউটাস না, এটা ছিল না, এটা মনে রাখি এভাবে, ফসফোগ্লিসারো মিউটাস, ফসফোগ্লিসারো মিউটাস। 2PGA থেকে পিপিএ ইনলেস, আর পিএ থেকে পিপিএ মানে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, আর পিএ মানে হলো পাইরুভিক অ্যাসিড। তাহলে পাইরুভিক অ্যাসিড পরিণত হচ্ছে না, তাহলে এখানে ছিল ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, মানে একটা ফসফেট ছিল, এখানে ফসফেট কমে গেছে, তার মানে এটিপি কনভার্ট টু দ্য এটিপি, তার মানে কাইনেস থাকবে, তবে পাইরুভিক অ্যাসিড কাইনেস, যেহেতু পাইরুভিক অ্যাসিড পরিণত হচ্ছে। খুবই মজা, তবে মনে রাখতে একটু কভার হবে, ঠিক আছে। আমি তারপর একদম সর্বোচ্চ সহজ করে দেওয়ার চেষ্টা করছি, এর চাইতে সহজ করার কোনো টেকনিক আমার কাছে আসলে আর নাই। হ্যাঁ, এটাই হচ্ছে আমার মতে সর্বোচ্চ সহজতর বিষয়। এগুলো আমি তোমাকে লিখে লিখে পড়াইতে পারি, আলটিমেটলি সেই যে লাও সে কদ্দু তোমাকে ঠিকই মুখস্থ করতে হবে, বাট তারপরেও যতগুলো টেকনিক অবলম্বন করা যায়, সিমিলারিটি মেনটেন করা যায়, এটা বলছি। সব তোমাকে একটু কষ্ট করে এখন পড়তে পড়তে মনে রাখতে হবে, লিখতে হবে, মেনলি এগুলো লিখতে হয়, বিক্রিয়াগুলো পড়ে পড়ে মুখস্থ করা যায় না আসলে, লিখতে হবে, কয়েকবার লিখলে অটোমেটিক্যালি দেখবা আস্তে আস্তে পারতেছো। হিন্স কয়েকবার পারবে না, 2-3 বারে দেখবা যে পারতেছো আস্তে আস্তে, ঠিক আছে। এগুলো পড়ার চাইতেও লেখাটা অনেক বেশি কার্যকরী, ওকে। তাহলে 9টা বিক্রিয়া গুনে গুনে দেখবা, 10টা এনজাইম গুনে গুনে দেখবা, শেষ, এই আর কি। বলো বুঝছো কিনা? অবশ্যই। তাহলে বই থেকে একবার পড়ে দেখবা, বই থেকে আর পড়ারও দরকার নেই অবশ্য, যা পড়ছো তা এখানে যা যা যেটা বিক্রিয়া হচ্ছে ওই বিক্রিয়াটা এখানে বলে দিবা, এই যে এখানে এগুলো বলছে আর কি মূলত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলতেই হবে সেটা হচ্ছে এটা কোথায় হয়, গ্লাইকোলাইসিসের সাইট কোথায়, এই যে স্থান, সাইটোপ্লাজম, ইনফিনিটি স্টার, ডেন্টাল আসছে, মেডিকেল আসছে, কতবার যে আসছে। সাইটোপ্লাজমের স্থান কোথায়, কোথায় হয় এটা, সাইটোপ্লাজম। এই যে গ্লাইকোলাইসিস কোথায় হয়, সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিস কোথায় হয়, সাইটোপ্লাজমে। এবং এটা সবাত এবং অবাত শ্বসন উভয় ধাপের প্রথম পর্যায়ে, অভিন্ন ধাপ একই, সবাত এবং অবাত শ্বসন তুমি এটা পাবা। হোয়াট ইজ অ্যানাদার নেম অফ গ্লাইকোলাইসিস, ইএমপি পাথওয়ে, অ্যামজান মেয়ারহফ বার্নাস পাথওয়ে, এটার অপর একটা নাম হলো ইএমপি পাথওয়ে, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই যে আমাদের এই গ্লাইকোলাইসিসের অপর একটা নাম কি, ইএমপি পাথওয়ে, ইএমপি, অ্যামজান মেয়ারহফ বার্নাস নামক বিজ্ঞানী এগুলো আবিষ্কার করেন, এই জন্য এটাকে আমরা এমপি পাথওয়ে বলে থাকি। এছাড়াও আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সাইটোপ্লাজমীয় শ্বসন, ওকে। তাহলে অনেকগুলো নাম আমরা পড়লাম, এটা হচ্ছে যে এমপি পাথওয়ে, গ্লাইকোলাইসিসের অভিন্ন ধাপ, সবাত অবশেষের অভিন্ন ধাপ, আরটা হচ্ছে তোমার সাইটোপ্লাজমের শ্বসন, ওকে। তো এগুলো পড়বা, এটা সাইটোপ্লাজমে হয়ে থাকে, গুরুত্বপূর্ণ। আর এগুলো তো পড়ছো ইতিমধ্যে, গ্লুকোজ কনভার্ট টু দ্য হেক্সোকাইনেজের জন্য একমুখী, এখানে কিছু একমুখী উপমুখী অবশ্য ফাংশন আছে, এটা আমি কি আইডেন্টিফাই করছি এখানে একটু দেখি। একমুখী উপমুখী বিক্রিয়ার কিছু মারপেচ আছে, হ্যাঁ হ্যাঁ আমি করছি, খেয়াল করো তুমি, জাস্ট কি মনে রাখবা, তুমি মনে রাখবা যে একমুখী কোনগুলা, দেখো এই চিহ্নটা কোন দিকে, শুধু একদিকে না, তাহলে প্রথম বিক্রিয়াটা একমুখী, 1 নাম্বার, তাহলে 1, 3 নাম্বার, 1 2 3, এই যে 3 নাম্বার, 1 3 3 3 3 3 1 3, এটা কত হবে, 9, 1 3 9, 139, 139, 139 দিয়ে মনে রাখবা যে এগুলা তোমার একমুখী, বাকি সব উপমুখী, বুঝছো। 139 প্রথম বিক্রিয়াটা, 3 নাম্বার বিক্রিয়াটা, নবমতম বিক্রিয়াটা লাস্টেরটা একদম, এগুলো হচ্ছে একমুখী বিক্রিয়া, বাকি সবাই উপমুখী বিক্রিয়া। উপমুখী বিক্রিয়া মানে উভয় দিকে হতে পারে আর কি, ঠিক আছে, এখানে কথাটা বলছে জন্য বলে দিলাম যে এটা উপমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া প্রথমটা, 139 একমুখী বিক্রিয়া। এই যে এখানে 9টা বিক্রিয়া কথা বলার কথা, তো কই বলছে, হ্যাঁ গনে গনে 9টা বিক্রিয়ার বলবে, এখানে আমরা যে 9টা বিক্রিয়া আলোচনা করছি এখানে সেম, এই যে দ্বিমুখী দ্বিমুখী উপমুখী, কোথায় কী তৈরি হয়, কোথায় কী এনজাইম কাজ করে, এগুলাই এখন তুমি চাইলে পড়তে পারো একবার, বা মেনলি তোমাকে এই চার্টটা আঁকতে হবে পরীক্ষার হলে, লেখার চাইতেও চার্টের গুরুত্ব অনেক 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 বেশি, সেভাবে করে আঁকবা। G6P এইভাবে ফুল নেম দিয়ে মনে রাখার চেষ্টা করিও না, যেভাবে বলছি শর্ট নেম দিয়ে মনে রাখো, তাহলে এমনি পারবা। G6P থেকে F6 F6 থেকে G1P এভাবে করে মনে রাখিও। এরপরে গ্লাইকোলাইসিসের নিয়ন্ত্রণ, দেখো আমরা লিমিটিং এনজাইম নামে একটা বিষয় পড়েছি, তোমার আব্বুর একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে নিয়ন্ত্রণ করে। সেমভাবে আমাদের এখানে অনেকগুলো এনজাইম আছে, খেয়াল করো, অনেকগুলো এনজাইম আছে।
এটা হচ্ছে গ্লুকোকাইনেস, একটা হচ্ছে আইসোমারেজ। ফসফোফ্রুক্টোকাইনেস, পড়ো তো এটা একবার। ফসফোফ্রুক্টোকাইনেস বলো, এটা খুব কোনটা? গুরুত্বপূর্ণ এনজাইম। ফসফোফ্রুক্টোকাইনেস। এই ফসফোফ্রুক্টোকাইনেস পড়িয়েছি, এটা যাতে তোমার মনে থাকে, এবং এটা হচ্ছে অ্যালোস্টেরিক এনজাইম। এটা কি? এটা হচ্ছে অ্যালোস্টেরিক এনজাইম। তাহলে আমি এতগুলো এনজাইমের মধ্যে তোমাকে কোনটা পড়িয়েছি? ফসফোফ্রুক্টোকাইনেস। এটাই তোমার মাথায় ঢুকিয়ে ফেলো। তাহলে আমি তোমাকে কোনটা পড়িয়েছি? ফসফোফ্রুক্টোকাইনেস, হুইচ ইজ নোন এজ অ্যালোস্টেরিক এনজাইম। হোয়াট ইজ দ্য মিন বাই অ্যালোস্টেরিক এনজাইম? অ্যালোস্টেরিক এনজাইম হলো যেটা তোমার এই বিক্রিয়ার গতিপথটা নিয়ন্ত্রণ করে, মানে এই বিক্রিয়াটা কতটুকু হবে। আলটিমেটলি তুমি কি পেলা? আলটিমেটলি তুমি গ্লুকোজ কনভার্ট টু দ্য পাইরুভিক অ্যাসিড। গ্লুকোজ তৈরি হলো কিসে? পাইরুভিক অ্যাসিডে। গ্লুকোজ পাইরুভিক অ্যাসিড তৈরি করলো, এবং তুমি এই গ্লুকোজ পাইরুভিক অ্যাসিড কতটুকু তৈরি করবে, কতক্ষণ বিক্রিয়াটা করবে, এই এনজাইমগুলো সেটা নিয়ন্ত্রণ করবে। সবচেয়ে বেশি ভূমিকা যার, বা সবার আলটিমেটলি বিক্রিয়াটার কতটুকু হবে সেটা লিমিট করে দিবে কে? ফসফোফ্রুক্টোকাইনেস। এই ফসফোফ্রুক্টোকাইনেসকে এই জন্য আমরা অ্যালোস্টেরিক এনজাইম বলে থাকি, কারণ এটা পুরো বিক্রিয়ার গতিপথটা নিয়ন্ত্রণ করবে, এটাই ফসফোফ্রুক্টোকাইনেসটা। ঠিক আছে? তাহলে আলাদা আলাদাভাবে কয়েকটা এনজাইমের নাম একটু মনে রাখতে হবে। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এটিপি ত্বরান্বিত হয়, এবং এটিপির হ্রাস বৃদ্ধি হলে কমে যায়, তাহলে এটিপি বাড়ে আর কি। গ্লুকোজের প্রাপ্তি নিয়ন্ত্রণ করে। আমাদের বডিতেও সেম, তুমি যখন খাও, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া শুরু হয়, এটিপি খরচ হয়, এটিপি তৈরি হয়। এরপরে অ্যালোস্টেরিক এনজাইম মানে ফসফোফ্রুক্টোকাইনেস। অ্যালোস্টেরিক এনজাইমের বিস্তারিত দেওয়া নাই, বাট নামটা ইউজ করছে আর কি। হ্যাঁ, তাহলে অ্যালোস্টেরিক এনজাইম মানে তো বুঝছো যে এনজাইমটা আলটিমেটলি কন্ট্রোল দ্য রিয়াকশন, যে এটা নিয়ন্ত্রণ করতেছে ওই রিয়াকশনটাকে। অ্যালোস্টেরিক এনজাইম ফসফোফ্রুক্টোকাইনেস, যা ফ্রুক্টোজ একচয় ফসফেট থেকে একচয় বিসফসফেট তৈরি করতে সহায়তা করে। তার গতিময়তার উপর গ্লাইকোলাইসিস বহুলাংশে নির্ভরশীল। এটিপি দ্বারা এর কাজ বাধাগ্রস্ত হয়, এটিপি দ্বারা উদ্দীপ্ত হয়। মানে বিষয়টা বুঝো ভালো মতো। আলটিমেটলি তোমার কাজ হলো এটিপি তৈরি করা। এটিপি কি করা? তৈরি করা। এখন এটিপি যদি এখন আসে তোমার বডিতে, একটা উদ্ভিদের দেহে এটিপি আছে, তাহলে এটিপি তৈরি করার প্রয়োজন আছে, আর তার মানে আমাদের গ্লাইকোলাইসিস হবে না ওই সময়। এই ফসফোফ্রুক্টোকাইনেস বাধাগ্রস্ত হয়, এই যে জন্য বলে এটিপি দ্বারা এর কাজ বাধাগ্রস্ত হয়। বাধাগ্রস্ত হলে গ্লাইকোলাইসিস বন্ধ হবে, কারণ এটিপি থাকলে তো আমাদের এটিপির প্রয়োজন নাই। আবার এডিপি দ্বারা উদ্দীপ্ত হয়। এখন এটিপি থাকা না থাকা মানে কি? এডিপি বেড়ে যাওয়া। এখন এডিপি থাকা মানে কি? এডিপি থাকা মানে আমাদের ওই এটিপি কমে গেছে। এখন আমাদের এই গ্লাইকোলাইসিসটা বাড়াই দিতে হবে, বেশি বেশি এটিপি তৈরি করতে হবে। এই জন্য এটিপি দ্বারা উদ্দীপ্ত হয়, মানে স্টিমুলেট হয়। এটিপি দ্বারা ফসফোফ্রুক্টোকাইনেস স্টিমুলেট হয়, গ্লাইকোলাইসিস ইনক্রিজ। এটিপি দ্বারা phosphofructokinase will inhibit the action of phosphofructokinase, the rate of glycolysis will be decrease. ওকে গেল? বুঝছো এটা? এর লাইনটা গুরুত্বপূর্ণ, এমসিকিউ আসে। একটু বুঝছি একটু বুঝিনি। ওমা, কেন? তাহলে গ্লাইকোলাইসিসের নিয়ন্ত্রণ করবে কি? আলটিমেটলি গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করবে ফসফোফ্রুক্টোকাইনেস। ফসফোফ্রুক্টোকাইনেস যদি বেশি হয়, তোমার গ্লাইকোলাইসিস বেশি হবে। ফসফোফ্রুক্টোকাইনেস যদি কম হয়, তাহলে গ্লাইকোলাইসিস কম হবে। এখন এই ফসফোফ্রুক্টোকাইনেসকে নিয়ন্ত্রণ করবে এটিপি। ধরো তোমার বডিতে এটিপি পর্যাপ্ত পরিমাণে আছে, তো এখন তোমার বডিতে আর এটিপির প্রয়োজন আছে না, তখন গ্লাইকোলাইসিস স্টপ থাকবে। গ্লাইকোলাইসিস প্রয়োজন নাই। তো এই এটিপি কি করছে? এই কাজকে বাধাগ্রস্ত করে, কাজকে ফসফোফ্রুক্টোকাইনেসের কাজকে ওই বাধাগ্রস্ত করার মাধ্যমে আলটিমেটলি গ্লাইকোলাইসিসকে স্টপ করে দিছে। কারণ আলটিমেটলি ফসফোফ্রুক্টোকাইনেসকে বাধাগ্রস্ত করলেই তো গ্লাইকোলাইসিস নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে, বুঝো নাই? কারণ এই ফসফোফ্রুক্টোকাইনেসই তো আলটিমেটলি গ্লাইকোলাইসিসকে নিয়ন্ত্রণ করতেছে। ওকে, তো এই এটিপি কি করতেছে? এটাকে বাধাগ্রস্ত করতেছে। এই জন্য আলটিমেটলি এটিপি কখন থাকবে? এটিপি কখন বাধাগ্রস্ত করবে? যখন তোমার বডিতে এটিপি থাকবে। তো এটিপি থাকলে তো তোমার বডিতে এটিপি তৈরি করার প্রয়োজন নাই, এই জন্যই গ্লাইকোলাইসিসটাকে বাধাগ্রস্ত করে। আর এডিপি ঠিক উল্টা, তখন এটিপি থাকবে না, তখন এডিপি থাকবে। এডিপি তো গ্লাইকোলাইসিসকে স্টিমুলেট করবে, মানে উদ্দীপ্ত করবে বেশি বেশি এটিপি তৈরি করার জন্য। বুঝে গেছে? এটাই গ্লাইকোলাইসিসের গুরুত্ব। হোয়াই গ্লাইকোলাইসিস ইজ ইম্পর্ট্যান্ট, কেন গুরুত্বপূর্ণ? শুরুতেই আমাদের ছিল গ্লুকোজ, এখন এই গ্লুকোজকে ভাঙতে হচ্ছে না, আর প্রথম প্রসেস হচ্ছে পাইরুভিক অ্যাসিড দিয়ে আমলান। এই যে এটিপি আর এডিপি যে পাওয়া যায়, তার সূত্রশক্তি মাত্র 17%। এখন এখানে একটা কাজ হয়ে গেছে কিন্তু ইতিমধ্যে, তো অনেকগুলো এটিপি এনএডিপি পেয়ে গেছো। এই যে এখানে বিক্রিয়াতে খেয়াল করবা,
এই যে এখানে তুমি এডিপিতে খরচ করতেছো, এখানে এডিপি খরচ করতেছো, এখানে এডিপিএস2 পেয়েছো একটা, এখানে এটিপি পেয়েছো একটা, এখানে এটিপি পেয়েছো একটা, তো এটিপিতে আমরা পেয়ে গেলাম। সেম এদিকেও বিক্রিয়াটা হবে। ওকে, এখানে একমুখী দেখাইছে আর কি, এদিকে আমিও একমুখী আঁকছি, এটা এদিকেও হবে বিক্রিয়াটা, কিন্তু মনে রাখিও। যাই হোক, তো এখন আমাদের এই যে এখান থেকে আলটিমেটলি আমরা কী কী পাচ্ছি, আমরা যে এটিপি পাই, আমরা বক্সের মাধ্যমে দেখবো, যদিও গ্লাইকোলাইসিস আমরা কী কী পাইছি এসএসসিতে এই বক্সটা পড়ে আসছো। এখন এই যে এটিপি এবং এনএডিপিএস তুমি পেয়েছো, এটা তার মোট সুপ্ত শক্তি 17%, মানে এই গ্লুকোজের যত পার্সেন্ট শক্তি আছে, এই গ্লুকোজের শক্তির টোটাল 17% তুমি রিভিল করতে পারছো, 17% শক্তি তুমি এটিপি এনএডিপিএসের মধ্যে বের করতে পারছো, বাকি শক্তি এখনও রয়ে গেছে ওখানে। ঠিক আছে, বাকি 3% শক্তি যদি তাপশক্তি হিসেবে বেরিয়ে যায়, বাকি 80% শক্তি এখনও পাইরুভিক অ্যাসিডের মধ্যে জমা আছে। এই পাইরুভিক অ্যাসিডকে আমরা এখন ভাঙবো। পাইরুভিক অ্যাসিডকে আমরা ভাঙার মাধ্যমে আলটিমেটলি আমরা তোমার এই যে যে 80% শক্তি, 80% শক্তিকে বের করে নিয়ে আসবো, বুঝছো? তাহলে গ্লুকোজ থেকে তুমি যখন পাইরুভিক অ্যাসিড বের করলা, ওই পাইরুভিক অ্যাসিড বের করার সময় 17% তুমি শক্তি বের করতে পারছো, 3% শক্তি নষ্ট হয়ে গেছে, বাকি 80% শক্তি পাইরুভিক অ্যাসিডের মধ্যে জমা আছে। ওই 80% শক্তি আমরা এখন বের করবো বাকি প্রক্রিয়াগুলোর মাধ্যমে। এখন আমরা কী পড়ছি, এটা আমরা পড়ছি গ্লাইকোলাইসিস। আমরা কী পড়ছি? আমরা পড়ছি গ্লাইকোলাইসিস। এখন আমাদেরকে গ্লুকোনিওজেনেসিস বিষয়টা একটু জানতে হবে। তাহলে হোয়াট ইজ গ্লুকোনিওজেনেসিস? গ্লুকোনিওজেনেসিস ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য নন কার্বোহাইড্রেট এজেন্ট কনভার্ট টু দ্য গ্লুকোজ। মানে হলো, এটাতে কেমন করে লিখলো এখানে, গ্লাইকোলাইসিস উল্টো পথ হলো গ্লুকোজ, মানে হলো, মানে আমি তোমাকে জাস্ট একটা নর্মাল শব্দের মারপেজ বুঝাই। হোয়াট ইজ দ্য মিন বাই লাইসিস? লাইসিস মানে হলো ভাঙা। এইগুলো যত ভালো বুঝবা তুই বায়োলজির টার্মগুলো তত তোমার মাঝে ক্লিয়ার হবে, বায়োলজি না বুঝলে সমস্যা। লাইসিস, লাইসিস মানে কি? ভাঙা। হোয়াট ইজ দ্য মিন বাই জেনেসিস? জেনেসিস মানে হলো তৈরি করা, মানে উল্টা, ভাঙার উল্টা হলো তৈরি করা। তাহলে গ্লাইকোলাইসিস মানে হলো গ্লুকোজ ভাঙা, আর গ্লুকোনিওজেনেসিস মানে হলো গ্লুকোজ তৈরি করা। এই যে গ্লুকোনিওজেনেসিস, জেনেসিস মানে কি বললাম? তৈরি করা। মানে এই যে গ্লুকোজ তৈরি হওয়াটাকে বলা হয় গ্লুকোনিও, যদি এখানে বিস্তারিত দেয় না, আসলে এটা অনেক আরও টার্ম বলতে হবে এখানে। এখানে নিউ শব্দটা উল্লেখ করছে না, নিউ মানে তোমাকে নন কার্বোহাইড্রেট সোর্স থেকে বলতে হবে, মানে তোমার এই যে লিপিড, তারপর প্রোটিন, এই কার্বোহাইড্রেট থেকে তৈরি হবে। গ্লুকোজ তো অনেক পর থেকে তৈরি হতে পারে, তো ওই হিসেবে দিলে এই ডেফিনেশনটা ওরা ভুল দিছে বইয়ে। ঠিক আছে, হচ্ছে বইয়ে যেহেতু দিছে আমাদের পড়তে হবে। আচ্ছা, তো এখন আমাদের এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উল্টো পথ গ্লুকোজ তৈরি হওয়াকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। ঠিক আছে, তাহলে গ্লুকোজ তৈরি হওয়াকে আমরা গ্লুকোনিওজেনেসিস বলতেছি। ডিফারেন্স বিটুইন গ্লাইকোলাইসিস অ্যান্ড ফটোলাইসিস ইউ হ্যাভ টু গো থ্রু, মানে তুমি একবার রিডিং দিবা শুধুমাত্র এটা। ঠিক আছে, এই গ্লাইকোলাইসিস অপর নাম এমপি পাথওয়ে, এই ফটোলাইসিস অপর নাম, এটা হিল বিক্রিয়ার সাথে তুলনা করা হয়। এটা শ্বসন কালে ঘটে, সালোকসংশ্লেষণ ঘটে কোথায়? সাইটোপ্লাজমে হয়, এটা গ্রানাম অঞ্চলে হয়। রিডিং পড়বা, ওকে? বলো যা পড়াইছি বুঝছো কিনা। এরপর আমরা দ্বিতীয় স্টেপটা পরে আজকে শেষ করবো, পাইরুভিক অ্যাসিড অক্সিডেশন অবধি। ক্লিয়ার এতটুকু? ওকে, তাহলে আমরা গ্লুকোজ থেকে যাত্রা শুরু করলাম, গ্লুকোজ থেকে যাত্রা শুরু করে পাইরুভিক অ্যাসিড অবধি আসলাম। এখন পাইরুভিক অ্যাসিড থেকে দেখি কোথায় যাওয়া যায়। তোমার মাইটোকন্ড্রিয়াতে আসো এখনও, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ার এখন আমরা যাবো ম্যাট্রিক্সের দ্বিতীয় ধাপ, পাইরুভিক অ্যাসিড এর অক্সিডেশন। এখন এই পাইরুভিক অ্যাসিডের জারণ হবে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। কোথায় হবে এটা? খুবই গুরুত্বপূর্ণ লাইনগুলো, এখানে স্থানটা ইনফিনিটি স্টার, এটা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হবে পাইরুভিক অ্যাসিড অক্সিডেশন। আচ্ছা, তো মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড পাইরুভিক ডিহাইড্রোজেনেস এনজাইমের কার্যকারিতায় এখনো কার্বন ডাইঅক্সাইড, এখনো NaDH2 এবং 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। আলটিমেটলি কী তৈরি করলো? অ্যাসিটিক অ্যাসিড তৈরি করলো, এবং এই অ্যাসিটিক অ্যাসিড যা একটি থাইওয়েস্টার বন্ধন দ্বারা যুক্ত হয়ে তোমার 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়েতে পরিণত হয়। আলটিমেটলি তোমার প্রোডাক্ট হচ্ছে, এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের সংকেত PA। এটা কি? পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড আমাদের NAD এর সাথে যুক্ত হবে এবং আমাদের এখানে কার্বন ডাইঅক্সাইড এবং তোমার ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আলটিমেটলি এই যে বিক্রিয়ার মাধ্যমে তোমার অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে। অ্যাসিটাইল কোয়ে শুধু জানা লাগবে না, এগুলো লাগবে না, অ্যাসিটাইল কোয়েটা তৈরি হয় এতটুকুই জানো। ঠিক আছে, তো অ্যাসিটাইল কোয়ে তৈরি করলো, পাইরুভিক অ্যাসিড থেকে কী তৈরি করলো? অ্যাসিটাইল কোয়ে। উপজাতি হিসেবে আমরা পেলাম এখানে, বাই প্রোডাক্ট হিসেবে পেলাম NaDH2। এটা হচ্ছে যে তোমার কি? গ্লাইকোলাইসিস, এই যে
পাইরুভিক অ্যাসিড অক্সিডেশন। ওকে, এতটুকু জানলে চলবে। জাস্ট প্রোডাক্ট কি, তুমি কি পাচ্ছ, পাইরুভিক অ্যাসিড থেকে এসিটাইল কোয়ে পাচ্ছ, জাস্ট এতটুকু জানো যে এসিটাইল কোয়েটা তৈরি হয়, এতটুকু জানলেই হবে। এতটুকু জানো যে পাইরুভিক অ্যাসিড অক্সিডেশনে কী তৈরি হয়, পাইরুভিক অ্যাসিড থেকে এসিটাইল কোয়ে তৈরি হয়। সংকেত এগুলো জানা লাগবে না। আর এনএডিএসও তৈরি হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা, এই পাইরুভিক অ্যাসিড থেকে এসিটাইল কোয়ে উৎপাদনকারী বিক্রিয়াকে লিঙ্ক রিঅ্যাকশন বলা হয়। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ক্রেবস চক্রকে আমাদের গ্লাইকোলাইসিসের সাথে লিঙ্ক করতেছে। এটা অত গুরুত্বপূর্ণ না এই ধাপটা। আমরা ফার্স্টে গ্লাইকোলাইসিস পড়লাম, আগামীকাল আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাপ সেটাকে বলবো আমরা ক্রেবস সাইকেল। এই ক্রেবস সাইকেল নিয়ে পড়বো। এই দুটার মধ্যবর্তী পর্যায়ে হচ্ছে আমাদের এটা এই পাইরুভিক অ্যাসিড অক্সিডেশন। এই দুটো লিঙ্ক রিঅ্যাকশন হিসেবে কাজ করতেছে, এটা সংযোগ বিক্রিয়ার জন্য আমরা এটাকে বলি। ঠিক আছে, তো এসিটাইল কোয়েটাও হলো গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের সংযোগকারী রাসায়নিক উপাদান। বুঝছো, এই অ্যাসিটাইল কোয়েটা হলো গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের সংযোগকারী রাসায়নিক উপাদান, দুটা বিক্রিয়াটা সংযোগ করতেছে। তো পাইরুভিক অ্যাসিড কনভার্ট টু দ্য অ্যাসিটাইল কোয়ে with production of NADPH2 in the inner membrane of mitochondrial matrix with the process of pyruvic acid oxidation. ওকে, তাহলে এখানে পাইরুভিক অ্যাসিডটা অ্যাসিটাইলকে তৈরি করলো মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে, ইনার ম্যাট্রিক্সে বলতে পারো, স্পেসিফিক্যালি পাইরুভিক অ্যাসিড অক্সিডেশন বিক্রিয়ার মাধ্যমে। শেষ, এতটুকু বললে হবে। এবং দ্য রিঅ্যাকশন নোন এজ লিঙ্ক রিঅ্যাকশন। হোয়াই? বিকজ ইট কানেক্ট দ্য গ্লাইকোলাইসিস অ্যান্ড ক্রেবস সাইকেল। এটা গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেলকে একসাথে করে, এই জন্য এটাকে আমরা কী বলি, লিঙ্ক রিঅ্যাকশন বলে থাকি, সংযোগ বিক্রিয়া বলে থাকি। ওকে, এতটুকু জানলে চলবে। আমরা নেক্সট দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা ধাপ ক্রেবস চক্র নিয়ে পড়ব। মোটামুটি অনেক বিস্তারিত পড়তে হবে এটা। ক্রেবস সাইকেল আসে না, কম আসে খুবই, তবে একটু বুঝাই দিলে মোটামুটি কিছুটা হলেও বুঝবা। অত গুরুত্বপূর্ণ না, মেনলি আমাদের এখানে কী কী তৈরি হয় এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মানে ক্রেবস সাইকেলটা বোঝাটা গুরুত্বপূর্ণ, তবে পরীক্ষা কম আসে, এটা কম আসে দেখছি, অনেক কম আসেই না ধরতে গেলে। একবার বুঝিয়ে দিলে পারবা স্যাটিক অ্যাসিড কীভাবে কী তৈরি হয়, এরপরে প্রোডাক্টকে কী তৈরি হয়, এটা মেনলি পারতে হবে। ওকে।